I've been thinking about myself today. Thinking how হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। পুরী ব্লগের থার্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সেই দিন ছিল আমাদের ডে 3, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখবার উদ্দেশ্যে। তো প্রথমেই আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল ব্রেকফাস্টের জন্য একটি ছোট্ট দোকানে। সেখানে আমরা নিয়েছিলাম ধোসা আর আমার ঠাকুমা নিয়েছিল কচুরি। তো জলখাবার সেরে আমাদের সেই দিনের প্রথম গন্তব্যস্থল ছিল ওড়িশার বিখ্যাত স্যান্ড আর্ট মিউজিয়াম। এবার আমি আর কথা বলবো না, তোমরা বাকিটা দেখো। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল চন্দ্রভাগা বিচ ক্যাম্প। বিশ্বাস করো, এই বিচে এসে আমি জাস্ট খুশিতে পাগল হয়ে গেছি। আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, আমি ওই জন্য তোমাদেরকে সাউন্ডটা এই ভিডিওতে অ্যাটাচ করে দিয়েছি। শুধুই সমুদ্রের গর্জন এবং শান্ত নিরিবিলি একটা বিচ। এত ভালো লেগেছে আমার এই বিচে এসে। বাট দুর্ভাগ্যের বিষয়, খুব বেশিক্ষণ এখানে সময় কাটাতে পারিনি, কারণ তারপরেই চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোনারক সান টেম্পেলে। এই কোনারক সান টেম্পল সম্বন্ধে আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে, তোমরা ভবিষ্যতে যখনই পুরীতে যাবে না কেন, প্লিজ এই কোনারক সান টেম্পলের জন্য না একজন ট্যুর গাইডকে তোমরা নিয়ে নিও, কারণ তাহলে না তোমরা বুঝতে পারবে। দেখো, বেসিক্যালি আমি ইতিহাসের ছাত্রী নই, তাই জন্য আমার ইতিহাস সম্বন্ধে এমনি আইডিয়া খুবই কম। তো এই সান টেম্পেলে আমি গেছি, ঘুরেছি, এতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি, এইগুলো সবই ঠিক আছে, আমি চারিপাশটা ঘুরেও দেখেছি। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমি যেহেতু কোনো ট্যুর গাইড নিইনি, সেই জন্য আমি এই ইতিহাস সম্বন্ধে কিছুই জানতে পারিনি। এই ইতিহাসটা আমার অজানাই রয়ে গেল। তো ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো আবার পুরীতে যাওয়ার সুযোগ হয়, নিশ্চয়ই কোনারক সান টেম্পলে যাব এবং গিয়ে অবশ্যই সেই জায়গাটার ইতিহাস সম্বন্ধে একবার জানবো। এখানের এত সুন্দর নিখুঁত আর্কিটেকচার, আমি তো জাস্ট হাঁ হয়ে সব দেখছিলাম দু চোখ ভরে, এবং তোমাদের জন্য যেটুকুনি আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকুনি ক্যামেরাবন্দি করে এনেছি। সত্যি কথা বলতে জানো তো, এই সৌন্দর্যকে না ক্যামেরার লেন্স কখনোই জাস্টিফাই করতে পারে না। যাই হোক, তারপর আমাদের গাড়ি চলল পাহাড়ের উদ্দেশ্যে। অর্থাৎ এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল উদয়গিরি, ধবলগিরি এবং খণ্ডগিরি। গাড়ি পাহাড়ে ওঠা মাত্রই আমি অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়েছিলাম। পাহাড়ের উপর থেকে এই মন্দিরটার সামনে থেকে পুরো ভুবনেশ্বর শহরের যে সেনিক বিউটি, এই বিউটিটা আমি হাঁ করে তাকিয়েছিলাম, এক দৃষ্টে তাকিয়েছিলাম। এই যে নিচে গাড়িগুলো সব পার্ক করা রয়েছে, আর সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে মন্দিরের উপরে আর কি উঠতে হয়েছে, এই পুরোটাই তো পাহাড়ের উপরে। তো এই হচ্ছে গিয়ে ধবলগিরি। এই মন্দিরটাও সৃষ্টি হওয়ার পিছনে রয়েছে একটা ইতিহাস। সম্ভবত সম্রাট অশোকের কোনো একটি ঘটনা এর সঙ্গে যুক্ত রয়েছে। আমি এই সম্বন্ধেও ঠিক জানি না, তবে এটুকু জানি যে আগে এই জায়গাটার নাম ছিল কলিঙ্গ, পরবর্তীকালে হয়েছিল ভুবনেশ্বর। আর আমরা জানি যে কলিঙ্গর রাজা ছিলেন অশোক। তিনি সারা জীবনে এত যুদ্ধ করেছেন শুধুমাত্র ক্ষমতা দখলের প্রলোভনে, যে শেষ পর্যন্ত তিনি যখন রিয়েলাইজ করলেন যে তিনি এই জীবনে কত মানুষের প্রাণ নিয়েছেন, তখন তিনি সমস্ত যুদ্ধ ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো যাই হোক, তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ওখানেরই একটি বাঙালি রেস্টুরেন্টে, 16 আনা বাঙালি, ওইখানে লাঞ্চ করবার জন্য। আর তারপরে গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে। এবার একটা কথা, এই লিঙ্গরাজ মন্দিরের কিন্তু কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ওখানেও স্ট্রিক্টলি মোবাইল ফোন এবং কোনো রকমের ক্যামেরা, স্মার্ট ওয়াচ সমস্তটা প্রোহিবিটেড। ও হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করতে পারছো, এই দেখো কলিঙ্গ স্টেডিয়াম। এখানেই কিন্তু আমরা ইস্টবেঙ্গলরা ওড়িশায় এসে, ওদের রাজ্যে এসে ওদেরকেই কিন্তু ফুটবল ম্যাচ হারিয়ে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই কলিঙ্গ স্টেডিয়ামটাকে কাছ থেকে দেখতে পেরে আমার খুবই ভালো লাগলো।
তো তারপরে আমরা গিয়েছিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। লিঙ্গরাজ টেম্পল নন্দনকাননের ডিস্টেন্স গাড়িতে গেলে 1 ঘন্টা, কারণ ভুবনেশ্বর যেহেতু একদম মানে কোর সিটি থেকে আমরা এখন যাচ্ছি, তাই জন্য এখানে একটু ট্রাফিক পেতে হয়, তাই জন্য একটু সময় লাগে যেতে। তো আমি নন্দনকাননের পুরো ভিডিওটা তোমাদের জন্য একটা সেপারেট ভিডিওতে পোস্ট করব। ওখানে পশু পাখিদেরকে দেখা, জঙ্গল সাফারি মানে সত্যি বলতে গেলে একটা আলাদাই অভিজ্ঞতা। তো সেই পুরো অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, টাটা।